সুপ্রভাত। আজকে 16 জুলাই 2021 শুক্রবার। বরাবরের মতো আগেও যেমনটা বলেছিলাম, শুক্রবারের সময়টা তালগোল পাকিয়ে যে প্রায় 1 ঘন্টা আগে অফিসে চলে এসেছি। শুক্রবারটা এই জন্যই আমার ভালো লাগে, যেভাবে সময় অনুযায়ী যেভাবে চলতে চায় মোটামুটি চলা যায়। হাওয়েভার মাঝখানের অনেকগুলো শুক্রবার খুব টালমাটাল গেছে, নানান রকমের বাস্তবতায় কেটেছে, সেগুলোর আজকে বলছি না। আমি একটা ছোট্ট ডায়ালগ সেশন শুরু করেছিলাম বেশ অনেক দিন আগে আমাদের প্রাইভেট সেক্টরের বেশ কজন খুব পরিচিত অভিজ্ঞ প্রফেশনালের সাথে। আমাদের কাছে বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত প্রফেশনাল প্রশ্ন আসে, ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্ন আসে, ক্যারিয়ার সিলেকশন সংক্রান্ত প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা এবং কিছুটা বিশ্লেষণ নেবার চেষ্টা। আজকে এটার শেষ সেশন। এই শেষ সেশনটাতে আজকে আমি একাই কথা বলবো। আমার কাছে 4 জন প্রফেশনাল 4টি ভিন্ন ভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন, আমার সামনে স্ক্রিনে আছে। এই প্রশ্নগুলোর উত্তর খুব সংক্ষেপে দেবার চেষ্টা করব। অবশ্য প্রশ্নগুলো অনেক দিন আগে ওনারা করেছেন, আমি খুব দুঃখিত যে খুব দ্রুত প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারিনি, অনেক বাস্তবতা ছিল। তো যতগুলো প্রশ্নই এসছে, ইনফ্যাক্ট আমি একটা পোস্ট করেছিলাম, সেই দুটো পোস্ট করেছিলাম, সেই দুটো পোস্টের ফিডব্যাক হিসেবে অনেকগুলো প্রশ্ন এসছে, অনেকে অনেকগুলো বিষয় জানতে চেয়েছেন। সেগুলো খুব শিগগিরই আমি ধারাবাহিকভাবে ছাড়বা শুরু করব। তো এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ যারা, তারা। আমি যদিও বিশেষজ্ঞ নই, তবে সময় সংক্ষিপ্ততা এবং নানা বাস্তবতায় শেষ প্রশ্নগুলোর উত্তর আমি নিজে দেবার চেষ্টা করেছি। তো আমরা প্রশ্নগুলোতে যাই। ক্যারিয়ার কোয়েরি 11 আমার কাছে প্রশ্ন করেছেন মিস্টার আনামুল হক। আমি দেখতে পাচ্ছি ওনার প্রশ্নটি হচ্ছে, শ্রম আইন তো খুব বিশাল একটি বিষয় এবং তার প্রয়োগও আরও ব্যাপক। তো একজন ফ্রেশার হিসেবে, আমি যতটা বুঝতে পারছি না প্রশ্ন, ফ্রেশার হিসেবে বা বিগিনার হিসেবে কোন কোন বিষয়গুলো শ্রম আইনের আত্মস্থ করে নিলে ইন্টারভিউ ফেস করতে সহজ হবে। অর্থাৎ আমি যেটা বুঝছি যে সাধারণত কোন প্রশ্নগুলো বিগিনার লেভেলের বা ফ্রেশার লেভেলের HR অ্যাডমিন প্রফেশনালদেরকে ইন্টারভিউতে করা হয়ে থাকে, কোন বিষয়গুলো একটু জেনে গেলে ইন্টারভিউ ফেস করাটা সহজ হবে। হ্যাঁ মিস্টার আনাম, ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, শ্রম আইন আসলে খুব বিশাল একটি বিষয়। এর ফলেবরটি সত্যিকারে কত বড়, কতগুলো ধারা আছে সেটিও বিশাল। আবার শ্রম আইনের পার্সপেক্টিভ সহ এর আদ্যপান্ত ইতিহাস, নানা প্রেক্ষিত, আদালতের রায় সব মিলিয়ে বিষয়টি আসলেই বিশাল। একে বোঝাটি এত সহজ নয়, শুধুমাত্র আইনের ধারা পড়ে মুখস্থ করে ফেললেই হবে না। আসলে বিষয়টি বিশাল এবং আমি মনে করি যে কোনো বিষয়ে কনফিউশন দেখা দিলে একজন অভিজ্ঞ দক্ষ লয়ারের সাথে কথা বলে নেওয়াটাই সব থেকে ভালো। তবে মোটের উপরে আমি মনে করি যে আইনকে আইনের জায়গাতেই শুধু রাখা উচিত। কখনোই আইনকে ফাঁকি দেবার অলিগলি খোঁজার জন্য ব্যবহার করা উচিত নয়। সবসময় ভালো প্র্যাকটিসটাতেই থাকাটা ভালো। আইনকে ভাবা উচিত একেবারে ন্যূনতম শেষ ধাপ হিসেবে। ওকে, তারপর যদি আপনি জানতে চান, আমি বলবো যে আমার ধারণা অনুযায়ী একজন বিগিনার লেভেলের বা ফ্রেশারও যদি হন, শ্রম আইনের কয়েকটি ধাপ একটু ভালোভাবে জেনে গেলে মোটামুটি কাজে দেবে। যেমন লিভ, হলিডে সংক্রান্ত অংশগুলো, জব সেপারেশনের 11-12টা পদ্ধতি আছে, যেমন রেজিগনেশন, টার্মিনেশন, রিট্রান্সমেন্ট, ডিসচার্জ, ডিসমিসাল, এইভাবে 11-12টি পন্থা আছে কীভাবে চাকরিচ্যুতি ঘটে থাকে সাধারণত। এই অধ্যায়গুলো একটু ভালোভাবে পড়ে যাবেন। ওখানে 9টা ফর্মাল পন্থা আছে, তার সাথে আমি কিছু যোগ করে দেব, যেমন কিভাবে ট্রান্সফার করতে হয়, কিভাবে 13-1 ধারায় কারখানা বন্ধ রাখা যেতে পারে, কিভাবে লে অফ করা যেতে পারে এবং ট্রান্সফার কীভাবে করা যেতে পারে। এইগুলো রিলেটেড ওই চাকরিচ্যুতির বিষয়গুলোর সাথে, এই বিষয়গুলো একটু দেখে যাবেন। এবং এই প্রতিটা সেপারেশনের পদ্ধতির কিছু কম্পেনসেটরি পলিসি আছে, কীভাবে কম্পেনসেট করতে হয় এমপ্লয়িকে, এমপ্লয়ারকে, সেই ধারাগুলো দেখে যাবেন। 13-1 ধারা কারখানা বন্ধ রাখার বিভিন্ন
বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে। এমপ্লয়ীদের ম্যাটারনিটি বেনিফিটের অংশটা দেখবেন। ডিসিপ্লিনারি প্রসিডিওর 23 ধারা 24 ধারা, এই দুটো অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করেন তাদের খুবই দরকার হয়, এই ধারাগুলো জরুরি। ওভারটাইম সংক্রান্ত বিষয়গুলি, ওয়ার্কিং আওয়ার সংক্রান্ত বিষয়গুলি, ট্রেড ইউনিয়ন এবং পার্টিসিপেটরি কমিটি বা পার্টিসিপেশন কমিটি, এই অংশগুলো যদি একটু দেখে যান। অন্যান্য ধারাগুলো গুরুত্বপূর্ণ, তবে এই বিষয়গুলো সম্পর্কে বেশি প্রশ্ন করা হয়, আপনার জন্য আশা করছি যে কাজে দেবে মোটামুটি। ধন্যবাদ মিস্টার আনাম আপনার প্রশ্নের জন্য। আরেকজন প্রশ্ন করেছেন ক্যারিয়ার কোয়েরিতে, জনাব আবদুল্লাহ আল মামুন তুষার। ওনার প্রশ্নটি হচ্ছে যে মিড লেভেল এইচআর ক্যারিয়ারের জন্য টপ 7টি এসেনশিয়াল স্কিল কী হতে পারে। ওয়েল, শুধু এইচআর মিড লেভেলের জন্য যে স্পেশালাইজড স্কিল আছে আমি সেটি বলবো না, তারপরও আমি যদি একটু হাইলাইট করার চেষ্টা করতে পারি যে সাধারণত যারা এইচআর মিড লেভেলে কাজ করেন, কারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, এনাদের এসেনশিয়াল স্কিল কি থাকতেই হয়। আমি বলবো কি, একটু ছোট্ট করে বলি যে আমি স্কিল এবং পার্সোনাল ভার্চুস, পার্সোনাল ট্রেটস এগুলোকে একটু আলাদা করে দেখি। যেমন আমি সৎ হব, এটি কিন্তু আমার কোনো স্কিল নয়, এটি হচ্ছে আমার ট্রেট, আমার ভার্চু। হ্যাঁ, এটিও রিকোয়ার্ড ওয়ার্ক প্লেসে। আর স্কিল কি, ধরেন আমি এক্সেল জানি কিনা, এটি আমার স্কিল। আবার এই স্কিলের দুটো ধরন আছে, সফট স্কিল, হার্ড স্কিল। তো এসেনশিয়াল স্কিল আপনি কিন্তু আলাদা করে বলেননি সফট স্কিল নাকি হার্ড স্কিল। আমি একটু যদি মোটামুটি বোঝানোর চেষ্টা করতে পারি যে একজন মিড লেভেলের মানুষকে কি কি পার্সোনাল স্কিল থাকা উচিত, মানে প্রফেশনাল স্কিল, ওয়ার্ক প্লেস স্কিল কী কী থাকা উচিত। একটা আমি বলবো যে উনি যেই ফিল্ডে কাজ করেন সেটা টেকনিক্যাল বা হার্ড স্কিল থাকতে হবে অবশ্যই। সেটি তো আসলে রেলেভেন্ট, যেই ফিল্ডে কাজ করবেন, যে প্রফেশনে আছেন সেই প্রফেশনের টেকনিক্যাল হার্ড স্কিল। এরপরে আমি কিছু সফট স্কিলের কথা বলে থাকি সবসময়। আমি এটাকে বলি যে সব থেকে ম্যান্ডেটরি 18টি সফট স্কিল। তার ভেতরে কমিউনিকেশন আছে, ডিসিসিভনেস আছে, লিডারশিপ আছে, প্রবলেম সলভিং আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, এরকম 18টি স্কিল। আপনি কখনো আলাদা করে অ্যাপ্রোচ করলে আমি 18টি বলে দেবো আপনাকে, বা আমার একটা প্রেজেন্টেশন আছে আমি আপনাকে দিয়ে দিতে পারবো। সো এই 18টি সফট স্কিল আমি মনে করি এটা শুধু এইচআরের জন্য না, এটা মিড লেভেলে কাজ করে এমন সবার জন্যই দরকার। ওকে, ভালো একাডেমিক রেজাল্ট এটা তো আসলে স্কিল না, এটা হচ্ছে প্রি রিকুইজিট। তবে ফোরসি এবং ফোরকাস্টিং পাওয়ার, এটা মিড লেভেলে যারা কাজ করেন বিশেষত এইচআরে তাদের খুবই দরকার হয়। বিজনেস অ্যাকিউমেন্ট আমি বলি, যেই বিজনেসে যেই ট্রেডে কাজ করেন সেই বিজনেস সম্পর্কে জানা থাকা, ট্রেন্ডটা জানা, হিস্ট্রিটা জানা, লিগেসিটা জানা, কীভাবে বিজনেস অপারেট হয়, অপারেশনগুলো জানা জরুরি। মোটামুটি বিজনেসটাকে বোঝা, এটা একজন মিড লেভেল এইচআরের জন্য জরুরি। কন্টেম্পোরারি যেসব টেকনোলজি এসছে এইচআর অপারেট করার ক্ষেত্রে, এখন এআই আসছে, তারপরে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বলি। ইমোশনাল ইন্টেলিজেন্স অবশ্য টেকনোলজি নয়, বাট এর সাথে টেকনোলজির একটা যোগ আছে। তো এই সব মিলিয়ে আমি যে বলবো যে কন্টেম্পোরারি যেসব টেকনোলজি আসছে এইচআরে এবং তার সাথে ইমোশনাল ইন্টেলিজেন্স, এই বিষয়টা সম্পর্কে আমার দখল থাকাটা জরুরি। ভালো আইকিউ থাকা উচিত একজন মিড লেভেল এইচআর প্রফেশনালের, এবং কন্টেম্পোরারি যে জগৎটা আমাদের চারপাশে সেই সম্পর্কে এবং কর্পোরেট কালচার সম্পর্কে ধারণা থাকা। আর অবশ্যই প্রফেশনাল এরিয়াতে, প্রফেশনাল অ্যারেনাতে খুব ভালো নেটওয়ার্ক থাকাটা জরুরি। এর সবগুলো কিন্তু আমি স্কিলের কথা বলিনি, প্রি রিকুইজিট অনেকটা বলেছি, এবং এর সাথে আপনার ভিশনারি পাওয়ার থাকাটা জরুরি। আর স্পেসিফিক কিছু ভার্চুজ আছে, আমি এত ডিটেল বলবো না। যেমন যদি বলি, এগুলো খুব কমন: ইন্টিগ্রিটি, আনবায়াসড অ্যাটিটিউড, প্রফেশনাল অ্যাপ্রোচ, ইম্পার্শিয়ালিজম, ইম্পার্সোনালিজম, সেলফলেসনেস, মডার্ন থিঙ্কিং। এগুলো স্কিল নয়, এগুলো ভার্চুস। আসলে ডিপেন্ড করবে আপনার কেয়ারে কি, তার উপরে আপনার রিকোয়ার্ড স্কিল ডিপেন্ড করবে। তবে আমি কিছুটা হাইলাইট করার চেষ্টা করলাম আপনার জন্য। ধন্যবাদ মিস্টার আবদুল্লাহ আল মামুন তুষার। আবার যদি কখনো ডিটেল কথা হয় নিশ্চয়ই আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলাপ করতে পারবো। ইনফ্যাক্ট স্কিল নিয়ে, স্কিলের ধরন নিয়ে, স্কিল কোনটা স্কিল কোনটা নয়, এটা নিয়ে খুব ডিটেইল একটা লেখা আছে, আপনি চাইলে আমি আপনাকে শেয়ার করে দিতে পারবো। ওকে, আমি পরের প্রশ্নটিতে যদি যাই, আমার কাছে প্রশ্ন করেছেন জনাব কাজী নজরুল ইসলাম। উনি প্রশ্ন করেছেন কিসের ভিত্তিতে বেতন নির্ধারণ করা হয়
এবং একজন স্নাতকোত্তর ছেলের বেতন যদি 10-12 হাজার টাকা হয়, যা একজন হেল্পারের সমান, তাহলে আমরা যারা এইচআরে আছি তাদের ভূমিকাটি কী? ওকে, ধন্যবাদ মিস্টার ইসলাম। আমি যতটুকু আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি তার ভিত্তিতে বলি। বেতন কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়? আমি জানি এটা নিয়ে আমাদের প্রচুর গ্রিভেন্স আছে, অনলাইনে সামাজিক মাধ্যমে প্রচুর গ্রিভেন্স এটা নিয়ে প্রকাশ করা হয়। সবথেকে পপুলার হচ্ছে যে একজন রিক্সাওয়ালা মাসে 30,000 টাকা আয় করেন, একজন এমবিএ হোল্ডার কেন মাসে 12,000 টাকা বেতন পাবেন? ওকে, এটা নিয়ে খুব ডিটেইলে একটা লেখা আছে, যারা আগ্রহী আমি তাদেরকে দিয়ে দিতে পারি। তারপরে বলি, বেতন নির্ধারণ করা হয় আসলে কোন প্রক্রিয়াতে, কী কী নিয়ামক, কী কী ফ্যাক্টর, কম্পোনেন্ট বেতন নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা রাখে, একটু যদি চট করে বলি। প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক সামর্থ্য, বিভিন্ন ডিপার্টমেন্ট এবং ডেজিগনেশনের ভ্যালু রেটিং, এই প্রতিষ্ঠানটির সার্বিক ব্র্যান্ড ভ্যালু, কর্পোরেট প্যাটার্ন, এই প্রতিষ্ঠানটি কোন সেক্টরে বিলং করে সেটি, এবং এই প্রতিষ্ঠানের কালচার, প্রতিষ্ঠানটির এইচআরের চরিত্র এবং সক্ষমতা, এম্পাওয়ারমেন্ট ক্যাপাসিটি। জব মার্কেটে, প্রফেশনাল মার্কেটে আমি যেই পজিশনটির কথা ভাববো সেই পজিশনটির চাহিদা এবং তার বিপরীতে প্রার্থীর যোগানের একটা ইকুইলিব্রিয়াম, এটাও বেতন নির্ধারণের একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই প্রতিষ্ঠানটিতে এই মুহূর্তে এই পজিশনটির ভাইটালিটি এবং আর্জেন্সি কতটা, সেটা। বেতন বাদে ওই প্রতিষ্ঠানে আর কী আর্থিক অনার্থিক সুযোগ সুবিধা আছে সেটা। প্রার্থীর যোগ্যতা এবং স্কিল, সেটি তো একটি অবশ্যই বিষয়। নির্দিষ্ট একটা প্রসেসের ভিতর দিয়ে এই অ্যাপ্লিক্যান্ট কতটুকু ভ্যালু অ্যাড করতে পারবেন সেটির একটি ধারণা, সেটির একটি ফোরকাস্টিং। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থান, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, জীবনযাপনের ব্যয়, জিডিপির আকার প্রবৃদ্ধি, সরকারি চাকরির তুলনামূলক অবস্থান বেসরকারি চাকরির সঙ্গে এবং আপেক্ষিক চাপ, চাকরির বাজারের আকার, সুযোগ, সার্বিক কালচার এবং প্রেশার গ্রুপ যারা প্রফেশনাল মার্কেটে তাদের সার্বিক ভূমিকা এবং ইনফ্লুয়েন্স। আরেকটি হচ্ছে যে ডলারের বিপরীতে ওই দেশে টাকার মূল্যায়ন কতটা। এই ফ্যাক্টরগুলো বেতন নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানকে, প্রতিষ্ঠানের ওনারকে বা প্রতিষ্ঠানের এইচআরকে ইনফ্লুয়েন্স করে। যখন আমরা বেতন নির্ধারণ নিয়ে কাজ করি তখন এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আমরা চলি। অনেক প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট স্যালারি স্ট্রাকচার আছে, যেমন আমাদের আছে। অনেকের হয়তো এরকম লিখিতভাবে নাই, বাট তারা মোটামুটি একটা লাইন মেনে চলেন। তো দিস আর দ্য ফ্যাক্টরস উইচ ইনফ্লুয়েন্স স্যালারি ফিক্সেশন প্রসেস, যেটা আপনি মূলত জানতে চেয়েছিলেন। এখন দ্বিতীয় অংশটাতে যদি আসি, যে একটি হাইলি এডুকেটেড মানুষের বেতন যদি 10-12 হাজার টাকা হয়, আর যেটি প্রায় হেল্পারের বেতনের সমান, বা ওই যে প্রশ্নটি, রিক্সাওয়ালা 30,000 টাকা আয় করেন, এমবিএ হোল্ডার কেন মাসে মাত্র 10,000 টাকা বেতন পাবেন? এই পপুলার প্রশ্নটির উত্তর আমি দিয়েছি এই লেখাটিতেই, যেটি দেখে দেখে এতক্ষণ বলছিলাম। তারপর একটু যদি বলি, বিষয়টি আসলে হেল্পারের বেতন কত আর আমার বেতন কত, এই কম্প্যারিজনটা অত্যন্ত ভুল একটি কম্প্যারিজন। হেল্পারের বেতন 50,000 টাকা হতে পারে। আপনি যদি ইউরোপে যান, একজন গাড়ির মেকানিক মাসে 1 লাখ টাকা আয় করতে পারেন। ওদেশে ড্রাইভারের বেতন সবথেকে বেশি, সবথেকে সম্মানিত একটি পজিশন হচ্ছে ড্রাইভার। একজন বাস ড্রাইভার মাসে 3 লাখ টাকা আয় করতে পারেন। তো এখন কি ওখানে আক্ষেপ করবেন যে যিনি একজন কোম্পানির এক্সিকিউটিভ তিনি মাসে $50 আয় করেন বা $100 আয় করেন, একজন বাস ড্রাইভার কেন $300 আয় করেন? বিষয়টি আসলে হেল্পার ভার্সেস এমবিএ হোল্ডার, রিক্সাওয়ালা ভার্সেস এক্সিকিউটিভ, বিষয়টি এরকম না। বিষয়টি ওই যে বললাম, বেতন নির্ধারণের যে প্রক্রিয়াটি সেটি অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে। সো হেল্পারের সঙ্গে আসলে একজন এইচআর অফিসার বা একজন হেল্পারের সঙ্গে একজন কমপ্লায়েন্স অফিসারের কম্প্যারিজনটা খুবই ভুল। প্রত্যেকের ভ্যালুয়েশনের জায়গা আলাদা, প্রত্যেকের কাজের ইম্পর্টেন্স আলাদা, প্রত্যেকের ভ্যালুয়েশন এবং তার ইভ্যালুয়েশন আলাদা আলাদা। যে কারণে এই দুজনের বা এই দুই ক্যাটাগরির দুই ধরনের মানুষের বেতনের কম্প্যারিজন করাটা খুবই ভুল একটি বিষয়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বিগিনার লেভেলে, ফ্রেশার লেভেলে একজন শিক্ষিত বিবিএ হোল্ডার বা গ্র্যাজুয়েটের বেতন ন্যূনতম কত হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই সেটি নিয়ে কথা বলা যেতে পারে এবং সেটির একটা স্ট্যান্ডার্ড ফিক্স করে দেওয়া যেতে পারে। কিন্তু ইন জেনারেল যেই কম্প্যারিজনটা আমরা
সোশ্যাল মিডিয়াতে খুব পপুলারলি দেখে থাকি, মানুষ খুব লাইক কমেন্ট করে, এটার উপরে খুব পছন্দ করে। এবং যিনি এই লেখাটা লেখেন যে হেল্পারের বেতন 15,000, রিক্সাওয়ালার বেতন 30,000, একজন এমবি হোল্ডারের বেতন কেন 10,000, প্রচুর লাইক কমেন্ট, মানুষ সেলিব্রিটি হয়ে যান। আমি মনে করি এটি একটি ভুল তুলনা। এই ভুল তুলনাতে আপনারা যাবেন না, এবং এই ভুল তুলনার প্রেক্ষিতে আজকে ডিটেল বলছে না, যেহেতু একটা সময় সংক্ষিপ্ততা আছে। সো মিস্টার কাজী নজরুল ইসলাম, আমি মনে হয় আপনার মূল প্রশ্নটির উত্তর দিয়েছি। আরও যদি বিস্তারিত জানতে হয় আমরা কখনো নিশ্চয়ই আবার কথা বলব, বা আপনি চাইলে আমি আপনার লেখাটি শেয়ার করে দিতে পারি। এখানে আপনার বাকি প্রশ্নগুলো, মূল যে প্রশ্ন, হেল্পারের বেতন এত বেশি, একজন অফিসারের বেতন এত কম কেন, তার উত্তরটা আপনি পেয়ে যাবেন। ওকে, বাট ধন্যবাদ। পরের প্রশ্নটি যদি খুব সংক্ষেপে যাই, আমার কাছে প্রশ্ন করেছেন মিস্টার ইশতিয়াক খান। ওনার প্রশ্নটি হচ্ছে, তথাকথিত পেশাদারি প্রতিষ্ঠানে ওয়ার্কিং ডেতে বা মিড বা সিনিয়র মিড লেভেলের পজিশনের জন্য ইন্টারভিউ যখন কল করা হয়, প্রার্থীদেরকে কেন 3-4 ঘন্টা বা তার থেকেও বেশি বসিয়ে রাখা হয়? ধন্যবাদ মিস্টার খান, খুব ভ্যালিড একটা প্রশ্ন। আমি জানি অনেকের মনে এই প্রশ্ন আছে, আমার মনেই আছে। এরকম পরিস্থিতির মধ্যে আমিও পড়ি। কেন বসিয়ে রাখা হয়? খুব সহজ উত্তর হচ্ছে, বসিয়ে রাখা হয় কারণ ইন্টারভিউয়ের অনেকগুলো প্রসেস আছে। সেই প্রসেসগুলো করতে আসলেই সময় লাগে। আমি যদি বলি, খুব ভালো প্রতিষ্ঠান যারা, সবথেকে ভালো প্রতিষ্ঠান যারা, তাদের প্রার্থীকে অ্যাসেস করবার অনেকগুলো ধাপ আছে। ইভেন কিছু কিছু প্রতিষ্ঠান, যদি আপনি গুগল, মাইক্রোসফট থেকে শুরু করেন, কমপক্ষে 5-6টি ধাপ পেরিয়ে ভালো প্রতিষ্ঠানে চাকরি পেতে হয়, ভালো পজিশনে, ভালো প্রতিষ্ঠানে। এবং যত বড় প্রতিষ্ঠান, যত ব্র্যান্ডেড, যত ওয়ার্ল্ড রিনাউন্ড প্রতিষ্ঠান হবে, যত বড় ব্র্যান্ডেড প্রতিষ্ঠান হবে, তাদের ইন্টারভিউইং প্রসেস, অ্যাসেসমেন্ট প্রসেসের সংখ্যা তত বেশি, ধাপের সংখ্যা তত বেশি। কী কী হতে পারে? আপনার একেবারে রেজুমে স্ক্রিনিং থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড চেকিং, প্রথম ভার্চুয়াল ইন্টারভিউ হতে পারে, যেটা একেবারেই মৌখিকভাবে, তারপরে আবার একটা টেকনিক্যাল ভার্চুয়াল ইন্টারভিউ হতে পারে, তারপরে ফিজিক্যাল ইন্টারভিউতে যখন ডাকা হয় সেখানে রিটেন টেস্ট হতে পারে, সেখানে আর একটা ভাইভা হতে পারে, আপনার কম্পিউটার টেস্ট হতে পারে, আমাদের এখানে হয়। এরপরে একটা গ্রুপ ডিসকাশন হতে পারে, গ্রুপ প্রেজেন্টেশন হতে পারে, অ্যাসাইনমেন্ট দেওয়া হতে পারে। ইভেন এরপরে আরও অ্যাডভান্সড লেভেলে, অ্যাডভান্সড কোম্পানিগুলোতে কিছু কিছু ক্ষেত্রে সিইওর সঙ্গে বসে ডিনারও করতে হয়। এরকমের অনেকগুলো ধাপের ভেতর দিয়ে যেতে হয়। যত ভালো কোম্পানি, যত স্ট্যান্ডার্ড কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি, তাদের মূল্যায়নের ধাপের সংখ্যা তত বেশি, যে কারণে স্বাভাবিকভাবে এই ধাপগুলো শেষ করতে সময় লেগে যায়। তো এই জন্যই আসলে 3-4 ঘন্টা বসিয়ে রাখতে হয়। ওকে, আবার 3-4 ঘন্টা বসিয়ে রাখা হয়, তার কিছু ভুল কারণও আছে। মূলত আপনার গ্রিভেন্স, আমি যেটা বুঝি এই ভুল কারণগুলো নিয়ে। হ্যাঁ, অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার, এইচআরের মেকানিজমের, এইচআরের প্রসেসিংয়ের ভুলের কারণে এই প্রার্থীদেরকে অহেতুক বসিয়ে রাখা হয় বা থাকতে হয়, সেটিও আছে, অবশ্যই আছে, আমি স্বীকার করছি। সেখানে কি হয়, অনেকগুলো ভুল প্রসেসিং থাকে, ভুল প্রক্রিয়া থাকে, এবং গাফলতি থাকে, সিস্টেমের ত্রুটি থাকে, গ্যাপ থাকে, যে কারণে প্রার্থীদেরকে অপ্রয়োজনেও বসিয়ে রাখা হয়। আমি নিজে দেখেছি, প্রার্থীকে সকাল 9টায় ডাকা হয়েছে, বিকেল 6টায় তার ইন্টারভিউ হয়েছে, মাঝখানের সময়টা উনি পুরোপুরি বসেছিলেন। এই ঘটনা আমি নিজে দেখেছি। এটি নিশ্চয়ই ওই তথাকথিত মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে না, এটি ভুল, এটি গাফলতি, এটি অবহেলা, এবং এটি যারা ডিল করেন, রিক্রুটমেন্ট ডিল করেন, তাদের অমার্জনীয় ভুল আমি বলবো। বিভিন্ন কারণে এই কাজটি হয়। একসঙ্গে 10 জন ইন্টারভিউই রেখে বসেছেন, তো 10 জনের তো একসঙ্গে ইন্টারভিউ হবে না, স্বাভাবিকভাবে বাকিদের দেরি হয়ে যাবে, তারা বসে বসে সময় নষ্ট করবেন। ধাপে ধাপে ডাকা যেতে পারে। অনেক সময় হয় ইন্টারভিউয়ার এবং ইন্টারভিউই, এদের মধ্যে যে টাইমিং স্কেজুলিং, এটা হয় না, হয় ইন্টারভিউ দেরি করে এসছেন, যে কারণে পুরোটা প্যাচ লেগে গেছে, অথবা দেখা যায় যে একজন দেরি করছেন, তার জন্য বাকিদেরকে বসিয়ে রাখা হয়, ওয়াইরাজ অন্যদের ইন্টারভিউ চলতে থাকতে পারতো, সেটা হয় না। আবার অনেক সময় হয় যে ইন্টারভিউয়ার যারা ইন্টারভিউ করবেন, তাদেরকেও একজন অনুপস্থিত, তাকে ছাড়া ইন্টারভিউ শুরু হতে পারছে না। অনেক সময় হয় ইন্টারভিউয়ার যিনি আসলে, তার সাথে এইচআরে প্রপার সিনক্রোনাইজেশন হয় না, ইন্টারভিউয়ার হয়তো জানেন না আজকে ইন্টারভিউ, অথবা উনি একটা জরুরি মিটিংয়ে হঠাৎ করে ঢুকে গেছেন, আর্জেন্ট মিটিংয়ে, বিভিন্ন কারণে জটিলতা তৈরি হয়। তার ওই যে বললাম, কিছু জিনিস হচ্ছে
একদম প্রথমেই বলেছি যে অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার অনেকগুলো ধাপ থাকে, কখনো কখনো লজিক্যালি সেজন্য দেরি হয়। তারপরেও সেটিকে যথেষ্ট কমিয়ে আনা সম্ভব, লজিক্যাল রিজনেবল করা সম্ভব। আমি জানি কিভাবে আমরা সেটা মেনটেন করি। আমাদের প্রতিষ্ঠানে অনেকগুলো ধাপ, কিন্তু আমরা মোটামুটি আমি জানি যে আমাদের লোকদেরকে আমরা ওভাবে বসিয়ে রাখি না, অন্তত সকাল থেকে বিকেল পর্যন্ত অবশ্যই না। আর দ্বিতীয় রিজনটা বললাম যে গাফলতি এবং অবহেলার কারণে, বিভিন্ন মেকানিজমের ভুলের কারণে, সিস্টেমের ভুলের কারণে প্রার্থীদেরকে অযথাই বসিয়ে রাখা হয়, যেটি একেবারেই ঠিক না। নানা কারণে ঠিক না। এতে প্রতিষ্ঠানের রেপুটেশন নষ্ট হয় এবং ভালো প্রার্থী পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যায়। তো ধন্যবাদ মিস্টার খান, আবার কখনো হয়তো বিস্তারিত এই বিষয় নিয়ে কথা হবে। সো আজকের যে শেষ চারটা ক্যারিয়ার কোয়েরি আমার কাছে ছিল, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো ক্যারিয়ার রিলেটেড, প্রফেশন রিলেটেড প্রশ্ন থাকে, আমাকে মেসেঞ্জারে অথবা লিঙ্কডইনে মেসেজ করতে পারেন। নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, বা যারা ওই বিষয়গুলোতে বিশেষজ্ঞ তাদের থেকে আপনাকে আমি উত্তর পাইয়ে দিতে চেষ্টা করতে পারব। দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আবার কথা হবে।